সঙ্গীন প্রণয়াসক্তি। লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ১৪তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। দিনের অন্তিম প্রহর চলমান। সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে গিয়েছে সেই কবেই। তাও সূক্ষ্ম সোনালি মিলিয়ে যাওয়া আলোর ছটা দেখে মনে হয় রাত নামেনি। এখনো সন্ধ্যাবেলাতে আটকে আছে প্রকৃতি। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলোটুকু হানা দিলেও পূব আকাশে ঠিক তার বিপরীত। সেটায় ঘন কালো মেঘ গুড় করছে। এক পলক তাকালে মনে হয় এখনই তুফান ধেয়ে আসবে। ভোর সন্ধ্যাবেলা মেঘমল্লার ঘুরঘুরানি আর দমকা হাওয়া পেছনে ফেলেই বাসা পেরেছে কৃতিক। সাধারণত সপ্তাহে ৩ দিন ম্যাক্রো ইকোনমিক্সের উপর ক্লাস থাকে কৃতিকের। তাছাড়া বাকিটা সময় পাহাড়ি দুর্গম কোনো রাস্তায় বাইক রাইডিং, নয়তো অন্ধকার রুমে শুয়ে বসে অডিও বুক শুনে কাটিয়ে দেয় ও। নিজের একঘেয়ে জীবনটা বড়ই অপ্রীতিকর কৃতিকের কাছে। মাঝে মধ্যে মনে হয় এমন জীবন থাকার চেয়ে না থাকাই শ্রেয়। সোনার চামচ মুখে নিয়ে বিত্তশালী পরিবারে জন্ম নেওয়া কৃতিকের আশেপাশে মানুষের অভাব ছিল না কোনো কালেই। তবুও সে ছিল চিরাচরিত একা। এত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা সবকিছুই ওর কাছে মূল্যহীন ছিল বরাবরই। বুঝ হবার পর থেকে কোনোদিন কোনো আবদার অপূর্ণ থাকেনি কৃতিকের, হোক সেটা ন্যায় আবদার কিংবা অন্যায়। এই সোনায় মোড়ানো জীবনে কৃতিক আজন্ম যেটা পায়নি সেটা হলো ভালোবাসা, আদর, স্নেহ আর পরিবার নামক অদৃশ্য বন্ধন, যার দরুন ছোট থেকেই নরম হৃদয় তৈরি হওয়ার জন্য সকল উপকরণ সর্বা বাদ দিয়ে স্কুল, কলেজ, ভার্সিটি সবখানে তৈরি করেছে নিজের ক্ষমতা আর নেতৃত্বের প্রভাব। নেতৃত্ব আর কর্তৃত্বের মাঝে রক্ত মাংসের হৃদয়টা কবেই যে পাথরের রূপ ধারণ করেছে তা টের পায়নি কৃতিক। ঢাকা দক্ষিণের প্রাক্তন মেয়র, তার উপর বর্তমান মন্ত্রী জামশেদ জায়ান চৌধুরীর একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী। পাবলিক ভার্সিটির বাঘা ছাত্রনেতা থেকে শুরু করে এলাকার ছোট বড় পাতি নেতা সবাই সমীহ করে চলত নর্থ সাউথে পড়া অবাঙালি চেহারার কৃতিককে। পুরান ঢাকার অলিতে গলিতে যে কোনো চায়ের আড্ডা কিংবা মিছিল মিটিং কৃতিকের নাম ছিল সবার মুখে। দিন আর রাত নেই, মারামারি, কাটাকাটি, মিছিল মিটিং থেকে শুরু করে সবকিছুতে কৃতিকের এক ইশারায় সবাই তৎক্ষণাৎ হাজির হতো বিনা বাক্যে। সে সময় পুরান ঢাকার রাস্তাঘাটে সবাই একই বলি আওড়াত, জামশেদ জায়ানের বডিগার্ডের দরকার নেই, তার ছেলে একটাই ১০০। একটা অপারগ, অনিশ্চিত, হৃদয় নিংড়ানো অদম্য কষ্টকে হঠাৎ হৃদয়টাকে পাথর বানিয়ে নেতৃত্বের জয় জয়কারে তখনও ভালোই ছিল কৃতিক। উঠতে বসতে দলের লোকেদের ভালো মন্দ খেয়াল রাখতে রাখতে সময় কেটে যেত ওর। কিন্তু ৮ বছর আগে হঠাৎ করে হৃদয়ে অরুর আগমন, আর অরুর সাথে করা সেই ছোট্ট একটা ভুলের জন্য সব ছাড়তে হয়েছিল ওকে। নিজের বাড়ি, নিজের দেশ, নিজের কর্তৃত্ব, নিজের দল, নিজের লোক, সবকিছু ছেড়ে ১০০০ মাইল দূরে এসে ধরাবাঁধাহীন কৃতিককে বন্দী হতে হয়েছিল আমেরিকার মতো নিয়মতান্ত্রিক সমাজে। তখন থেকেই মানুষের উপর কৃতিকের চরম বিরক্তি। তখন থেকেই ওর কাছে ভালোবাসার মানেই স্বার্থ হাসিল। স্বার্থের পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবেসে বুকে টেনে নেয়ার মানুষের উপস্থিতি কল্পনা বই কি কিছুই না। প্রথম দিকে আমেরিকান দিনগুলো কৃতিকের জন্য ছিল ভয়ঙ্কর, কষ্টদায়ক আর বীভৎস। যে কৃতিক ডানে বামে পেছনে মানুষ ছাড়া একদম বাইরে পা বাড়াতো না, সে নিজের জন্য একটা হাউস মেড কিংবা সার্ভেন্ট পর্যন্ত নিয়োগ দেয়নি। আমেরিকা আসার পরে যোগাযোগ ছিন্ন করেছে দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীর সাথে, এমনকি নিজের বাবার সাথেও। দিনের পর দিন খেয়ে না খেয়ে কক্ষবন্ধী দুর্বিষহ জীবন কাটিয়েছে ও। এভাবে দিন মাস যেতে যেতে একটা পর্যায়ে এসে উগ্রতার সীমা ছাড়িয়ে যেতে থাকে কৃতিক। হুট করে রেগে যাওয়া, যাকে তাকে একটুতে আঘাত করে বসা, দিগ্ভ্রান্তের মতো বাইক রাইড করা থেকে শুরু করে নিজের হাত কাটাকাটি করেনিও। কৃতিক যখন নিজেই নিজের জন্য অনিরাপদ হয়ে পড়ে, তখনই অ্যাঞ্জেলের মতো আবির্ভাব ঘটে ওরই মতো ছন্নছাড়া আরও ৩ জন মানুষের। তাদের জীবনেও ভালোবাসার বড্ড অভাব। এক একজনের জীবন যেন এক একটা ট্র্যাজেডি। এলিসা, অর্ণব আর সায়রী পরক্ষণে সাইকিয়াট্রিস্টের পরামর্শে একটু একটু করে স্বাভাবিক করে তোলে কৃতিককে। ওই জন্যই তো কৃতিকের হাউস পাসওয়ার্ড প্রতিবার হ্যাক করে ওরা,
আর সাইকিয়াট্রিস্টের পরামর্শ মতেই প্রত্যেক উইকেন্ডে একজন না একজন চলে আসে জনমানবহীন শুনশান এই শহরতলিতে। আর অরু, সে তো তখন খুবই ছোট। কৃতিকের পুরুষালী হৃদয়ে হঠাৎ করে জন্মানো অজানা মায়া, অজানা অনুভূতি, অজানা আসক্তি, কিছুই ওর বোধগম্য নয় তখন। তবুও কৃতিকের অরুর উপর আকাশসম রাগ, জিদ আর অভিমানের ছড়াছড়ি। 8 বছর পরে এসেও না ও অরুকে ভুলতে পেরেছে, আর না নিজের রাগটা অরুর উপর ঠিকভাবে প্রয়োগ করতে পেরেছে। এত বছর পর আবারও আটকা পড়েছে বহু দূরে ফেলে আসা সেই পুরনো মায়া ডোরে। কেনই বা পড়বে না? অরুর প্রতি কৃতিকের আসক্তিটা যে 1-2 দিনের নয়, তার উপর অরু এখন সদ্য যৌবনে পা রাখা অষ্টাদশী রমণী। কৃতিক যখন মায়ায় পড়েছিল তখন নিতান্তই কিশোরী অরু গড়ন বরণ ও তেমনই ছিল। আর এখন সর্বাঙ্গে রূপের ছড়াছড়ি তার। কি নেই? ভালোবাসাহীন একাকী হৃদয়ে কৃতিকের অদম্য বাসনা পূরণের জন্য সবকিছুই উপস্থিত ওর মাঝে। তাহলে কৃতিক কেন পারছে না খুব সহজে অরুকে আপন করে নিতে? কৃতিক তো সমাজের নিয়ম কিংবা নিন্দা কোনোটাতেই পরোয়া করে না কোনো কালেই। তবুও হৃদমাঝারে কেন এই পাহাড় সমদূরত্ব? আপাতত নিজ মন গহীনে অযাচিত প্রশ্নের কোনো উত্তরই নেই কৃতিকের কাছে। তাই পেছনের কথা মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে ভেতরে দীর্ঘশ্বাস নিংড়ে বের করে পাসওয়ার্ড টিপে মেইন ডোরে লক খুলে ঘরের দিকে পা বাড়ায় কৃতিক। পুরো হলরুম না, পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকারে চেয়ে আছে। তিমিরে ঢাকা ঘরের দুয়ারে পা রাখা মাত্রই পায়ের কাছে নরম কিছু অনুভূত হতে ভ্রুকুঞ্চিত করে নেয় কৃতিক। তারপর মেঝের দিকে তাকিয়ে অন্ধকারে জ্বলতে থাকা সবুজ চোখজোড়া দেখে বুঝতে পারে এটা অরুর নেউটে বিড়ালটা। বিড়াল এখানে, তাহলে অরু কই? তাছাড়া বিড়াল সব জায়গায় গেলেও ঘুণাক্ষরেও কৃতিকের সামনে আসে না। তাহলে আজ হলোটা কি? আশ্চর্য! বিড়ালের এমন আকস্মিক গায়ে মাখামাখি ভাব দেখে ভাবনায় পড়ে গেল কৃতিক। তাই দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে গেল লাইটের সুইচ বোর্ডের কাছে। অন্ধকারে কৃতিক নতুন হাঁটছে না, তাই সুইচ বোর্ড পর্যন্ত যেতে মোবাইলের আলো জ্বালানোর আর প্রয়োজন পড়েনি ওর। একযোগে পুরো বাড়ির প্রত্যেকটা রুমের আলো জ্বালিয়ে ডোরাকে খুঁজতে দরজার দিকে চোখ রাখল কৃতিক। কই, দরজার কাছে তো নেই। তাহলে চারিদিক হাতড়িয়ে একটু পর খেয়াল করলো বিড়ালটা ওর পায়ের কাছে দাঁড়িয়ে নেজ নাড়ছে। বিড়ালের দিকে কটমটিয়ে তাকিয়ে বিরক্ত স্বরে কৃতিক বলল, হোয়াটস রং? কাপড় নোংরা করছিস কেন? এক্ষুনি দূরে যা বলছি, নয়তো তোকেও তোর মালকিনের মতো ছড়িয়ে লাল করে দিব। কৃতিকের বাংলা ইংরেজি মেলানো ধমকেও কাজ হলো না। ডোরা আগের ন্যায় দাঁড়িয়ে আছে। সেই দেখে কৃতিক 2 কদম পিছিয়ে গিয়ে বলল, ইউজলেস ক্যাট। কথা না শুনলে একদম ঘর থেকে বের করে দেব। যেমন মালকিন তার তেমন পোষা বিড়াল। নিজে সারাদিন বেয়াদবি করে করে বিড়ালটাকেও বেয়াদবি শিক্ষা দিয়েছে। ইচ্ছে করছে দুটোকে ধরে আছাড় মারি। ডোরার দিক থেকে পাকানো চোখ সরিয়ে কৃতিক দোতলার করিডোরের দিকে তাকিয়ে চেঁচাতে লাগলো, কোথায় তোর বেয়াদব মালকিনটা? কতবার বলেছি আমার চোখের সামনে যাতে এই নেউটে বিড়ালটা না আসে। একে দেখলে আমার ইরিটেট হয়। অরু, এই অরু, এক্ষুনি নাম, নয়তো তোর বিড়ালটাকে ঘাড় ধরে বের করে দেব আমি। অরু! ডোরা কাউচের সামনে গিয়ে মিয়াও মিয়াও করছে দেখে ক্ষিপ্ত কৃতিকের চোখ গেল সেদিকেই। দেখলো কাউচের উপর জবুথবু হয়ে কম্পিউটার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। হাঁটু সমান লম্বা খোলা চুলগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ওর। দেখে মনে হচ্ছে চেতনা নেই। অরুকে এমন অসাড় হয়ে শুয়ে থাকতে দেখে ক্ষণিকের মাঝে হৃৎপিণ্ড ধড়াক করে উঠল কৃতিকের। এতক্ষণ ধরে মাথা ছাড়া দিয়ে ওঠা মেজাজটা দপ করে নিভে গিয়ে অজানা ভয়ে চেয়ে গেল মস্তিষ্ক। ও 1 পা 2 পা করে এগিয়ে হাঁটু গেড়ে কাউচের সামনে অরুর মুখোমুখি হয়ে বসে পড়ল। অতঃপর মৃদু আওয়াজে ডেকে উঠল, অরু! অরু নিশ্চুপ। গলার মাঝে কাঁটার মতো তীক্ষ্ণ কিছু বিঁধছে। মনে হচ্ছে গলার স্বর বের হবার জো নেই। কৃতিক সেটাকে পুরোপুরি অগ্রাহ্য করে আবারও ডাকল অরুকে, অরু! এবার গলার স্বরটা আরও খানিকটা নরম শোনালো ওর। 1 বার, 2 বার, 3 বারের সময় ব্যস্ত হয়ে পড়ল কৃতিক। ভেতরে জমিয়ে রাখা দূরত্ব, জড়তা, অভিমান, আক্রোশ সবকিছুকে সাইডে সরিয়ে দুহাতে আঁচলা করে ধরল অরুর জ্বরে লাল টকটকে হয়ে যাওয়া মুখটা। অতঃপর উদ্গ্রীব হয়ে ওর মুখমণ্ডল ঝাঁকিয়ে উঠে বলল, অরু! এই অরু! হার্টবিট! ক্যান ইউ হেয়ার মি? এই প্রথম মনে মনে নয়,
বরং মুখ ফুটে ওরুকে আদুরে নামে ডাকছিল কৃতিক। যদিও কৃতিকের আপাতত কোনো কিছুতে খেয়াল নেই, অতস্রেপ ওরুকে জাগিয়ে তুলতে চাইছে। অবশেষে প্রায় ৮ ঘন্টার প্রচেষ্টার ডুলুডুলু করে চোখ খুলে ওরু। দেখে বোঝা যাচ্ছে ওর চোখের দৃষ্টি ঘোলাটে। তীব্র জ্বরে কি যেন বিড়বিড় করছে অস্পষ্ট আওয়াজে। ওরু চোখ খুলছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে কৃতিক। মনে মনে ঠিক করে এখনই একবার ডক্টরকে কল করে আনতে হবে। কিন্তু ওর ভাবনার ছেদ ঘটে তপ্ত দুটো নরম হাতের ছোঁয়া পেয়ে। জ্বরের ঘোরে দুহাতে কৃতিকের গলা জড়িয়ে ধরেছে ওরু। কৃতিক সে অবস্থাতেই স্থির হয়ে বসে আছে, যেন নড়াচড়া করতে ভুলে গিয়েছে ও। এবার পাশ ঘুরে শুয়ে নিজের হাত দুটো আরো শক্ত করে নিল ওরু। সঙ্গে সঙ্গে অরুর দিকে ঝুঁকে পড়ল কৃতিক। অরুর তপ্ত প্রশ্বাস, কাঁপা কাঁপা অধর আর নিঃশ্বাসের তালে তাল মিলিয়ে বারবার ওঠানামা করা ধনুকের মতো শরীরটা এক ঝলক পরখ করে দ্রুত চোখ নামিয়ে নেয় কৃতিক। অরু জ্বরে পুড়ছে। এই সময় নিজের মস্তিষ্কের অযাচিত কামুক চিন্তাধারাগুলো এক ধাক্কায় সরিয়ে দিয়ে ও জ্বরের ঘুরে থাকা অরুকে শুধালো। অরু, ক্যান আই টাচ ইউ? অস্পষ্ট সুরে কিছু একটা বিড়বিড়ালো অরু। কৃতিকের কান অবধি তা পৌঁছায়নি। তাও নিজের কোট আর টাইয়ের নটটা খুলে সেগুলোকে এক প্রকার ছুঁড়ে ফেলে কাউচের উপর উঠে বসে। কম্পাউন্ডার সহই আলগোছে অরুকে কোলের মাঝে নিয়ে নিল কৃতিক। কম্পাউন্ডার আর কৃতিকের শরীরের ওমে মুহূর্তে মুখের বিড়বিড়ানি বন্ধ হলো অরুর। মনে হয় শীত কমেছে। কৃতিক অরুর মুখের পানে তাকিয়ে বলে, এমন কেন করিস অরু? আমাকে কি একটু আপন ভাবা যায় না? একটা কল দিলে কি হতো? আমি না হয় খুব খারাপ, ওনাকে কি কল দেওয়া যেত না? এত বেখেয়ালি কেন তুই? তুই এমন করলে আমার আগোছালো জীবনটা কে সাজাবে বল? অরুর কাছ থেকে জবাব আসে না, আসার কথাও না। অরু তো এখন নিচের মাঝেই নেই। কৃতিক একটু থেমে আবারও বলে, এখন তুই জ্বরের ঘরে আছিস, কিছু বললেও মনে থাকবে না তোর, রাইট? এখন যদি আমি বলি। কৃতিক কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর বলল, কিছু না। তোর যথেষ্ট বয়স হয়েছে বোঝার, আর আমাকেও তোর বুঝিয়ে নিতে হবে। নেক্সট টাইম নিখিল নিখিল করলে তোকে চিবিয়ে খাবো আমি। সেই সাথে ওই দ্রুত নিখিলকেও ফুঁতে রেখে দিয়ে আসবো। বেশ অনেকটা সময় পর ওরুকে কোলে তুলে রুমে শুইয়ে দিয়ে আবারও নিচে নামে কৃতিক। ফর্মাল শার্টের উপরে অ্যাপ্রন পরে পুরো রুম গুছিয়ে ফেলে সে। তারপর কিচেনে গিয়ে হোয়াইট ফ্রেডিজ বানিয়ে নিয়ে যায় অরুর কাছে। মাথায় জলপট্টিটা উল্টে দিয়ে অরুর মুখে একটু একটু ফ্রেডিজ দিতে দিতে কৃতিক আহত সুরে বলে, আমি খুব খারাপ তাই না? সব সময় কষ্ট দিই তোকে। কথার আঘাতে হৃদয়টা বিষিয়ে দেই। কি করব বল? তোর জন্যই আমি এমন। ক্যাফের সর্বশেষ কাস্টমারকে বিদায় জানিয়ে মাত্রই পার্ট টাইম শেষ করে বেরিয়েছে অনু। আজ কাজের অনেক চাপ ছিল, তার উপর সেই সকালে বেরিয়েছে। আসার আগে দেখে এসেছে অরুর শরীরটা ভালো নেই, তাই দুশ্চিন্তা মুক্ত হতে ফোন বের করে ডায়াল করলো কৃতিকের বাসার ল্যান্ডলাইনে। কিন্তু দুঃখের বিষয়, কলটা কেউ তুলল না। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। অনু অবশ্য ছাতা নিয়েই এসেছে সাথে করে, তাই আর বৃষ্টি কমার অপেক্ষা না করে ছাতা মাথায় বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। রাতের বেলায় ঝুম বৃষ্টিতে পিচডালা রাস্তা গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে গিয়ে ঢালু জমিতে। কুর্তি আর স্কিনি ডেনিম পরিহিতা অনু সেই বৃষ্টির পানিতে চুবিয়ে চুবিয়ে হাঁটছে, ঠিক ছোটবেলার মতো। এভাবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অনু খেয়াল করে ও একা নয়, ওর পাশে আরও একজন ওর সাথে তাল মেলাচ্ছে। বিস্ময়ে বিহ্বলিত হয়ে অনু ছাতা তুলতে দেখতে পায় পরিচিত সেই হাসি মুখখানা। প্রত্যয়ের মুখটা একবার পরখ করে আবারও ছাতা নামিয়ে নিয়ে অনু বলে, আপনি সব সময় রাতের বেলা উদয় হন কেন বলুন তো? কারণ আমি চাঁদ। অনু একইভাবে ছাতা হাতে তুলে শুধালো। কি বললেন? প্রত্যয় এবার নিজের ছাতাটা উঁচিয়ে বলে, দিনের বেলা অফিস থাকে ম্যাডাম। নিজের কাজ, জেকে ভাইয়ের কাজ দুটো একসাথে সামলাতে হয়। আপনি কৃতিক ভাইয়াকে ভাই ডাকেন কেন? প্রত্যয় জবাব দেয়, সে আমার বহু পুরনো বড় ভাই, সেজন্য। আর আপনার পরিবার? সবাই আছে বিডিতে। অনু বুঝতে পারার মতো উপর নিচ মাথা নাড়ালো। ততক্ষণে উল্টে প্রশ্ন ছুড়ল প্রত্যয়, আপনার মা তো কোম্পানির চেয়ারম্যান, তাহলে এত কষ্ট করে পার্ট টাইম কেন করেন? অনু হাসার চেষ্টা করে বলল, আমাদের আর কৃতিক ভাইয়ের সম্পর্কের জটিলতা তো জানেনি। উনি মায়ের চিকিৎসার জন্য এত এত খরচ বহন করছে, সেই অনেক। তাছাড়া মায়ের অধিকার থাকলেও আমাদের তো এসবে কোনো অধিকার নেই।
তাই নিজের আর অরুর হাত খরচ মেটানোর জন্য যেটুকু প্রয়োজন সেটার ব্যবস্থাই করা আর কি। অনুর আত্মসম্মান প্রগাঢ়। নিতান্তই ঠেকায় পড়ে মাকে নিয়ে এত দূর এসেছে। অনুর কথার টোনে তাই স্পষ্ট বোধগম্য হলো প্রত্যয়ের। তাই ও এসব ফিনান্সিয়াল কথার বাইরে গিয়ে শুধালো, আপনার মা এখন কেমন আছেন? অনু হাসি মুখে জবাব দেয়, ভালো আছেন। ডাক্তার বলেছেন শারীরিক উন্নতি হচ্ছে দ্রুত। এরকম হলে খুব শীঘ্রই অপারেশন করানো সম্ভব হবে। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আপনাকে খুশি দেখতে ভালো লাগছে। আপনার হাসিটা আমার হৃদয় ছুঁয়ে যায়। দেখলে মনে হয় হৃৎপিণ্ডে ছোড়া তরতাজা তীরের ফলা। অনু হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে প্রত্যয়ের পানে চেয়ে বলে, প্রত্যয় সাহেব, বৃষ্টিতে ভিজবেন? বসন্তের বৃষ্টিতে? প্রত্যয় তৎক্ষণাৎ নিজের ছাতা ছুঁড়ে ফেলে দিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আপনার এই খুশিটুকু ধরে রাখার জন্য জান কোরবান। প্রত্যয়ের সাথে সাথে অনু নিজের ছাতাটা নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল বারিধারা এসে ছুঁয়ে যায় দুটো উচ্ছ্বাসিত রোমাঞ্চকর প্রাণ। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।